ভোটারদের মনোযোগ আকর্ষণ করবে, তাদেরকে কিভাবে ভোট করে নিয়ে আসবে, কিছুটা আলোচনা চলে আসছে। সেই বিষয়গুলো তো তারা এইভাবে স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে। কিন্তু এই কৌশল নিতে গিয়ে কখনো কখনো প্রার্থীরা অপকৌশলও নিয়ে থাকেন, এবং যখন অপকৌশল নেন তখন কিন্তু পরিস্থিতি সহিংস হয়ে ওঠে, তখন পরিস্থিতি খারাপ হয়ে ওঠে, এবং তখন মানুষ মারা যায়, ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়, বছর পর বছর গৃহযুদ্ধ চলে, আর তখন এই রাষ্ট্র ব্যর্থ রাস্তায় পরিণত হয়। এবং এই কারণেই সারা দুনিয়াতেই যেখানে ইলেকশন হয় সেখানেই এই এই যে প্রতিদ্বন্দ্বিতা, সেটাকে একটা সুন্দর পরিবেশে নিয়ে যাওয়ার জন্য কিছু রুলস অফ গেম তৈরি করা হয়, যে কোন প্রক্রিয়ায় এই খেলাটা চলবে, কোন প্রক্রিয়ায় প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন, কোন প্রক্রিয়ায় তারা যুদ্ধ করবেন, কোন প্রক্রিয়ায় তারা ভোটারদের কাছে যাবেন, সেরকম কিছু রুলস অফ গেম তৈরি করা হয়। এই রুলস অফ গেমটা কখনো কখনো আইন হয়, আবার কখনো কখনো বিধিমালা হিসেবে হয়। তা আমাদের দেশে যেটা আছে সেটা হচ্ছে দল এবং প্রার্থীর জন্য আচরণ বিধিমালা। এটা বেসিক্যালি 2008 সালে প্রথম করা হয়, তারপরে এটা প্রত্যেকটা নির্বাচনের আগে কম বেশি এটাকে রিভাইজ করা হয়েছে, এবং সর্বশেষ রিভিশনটা হয়েছে এই সাম্প্রতি নভেম্বর মাসে করে, এটাকে গেজেট আকারে ইলেকশন কমিশন প্রকাশ করেছে বিধিমালা হিসেবে। তবে এটা নির্ভর করে ওই দেশের যে বাস্তবতা, ওই দেশের যে রাজনৈতিক বাস্তবতা, গণতন্ত্রের মাপকাঠি, রাজনৈতিক সংস্কৃতি, কতটা পলিটিক্যাল পার্টিগুলো বিভাজিত, মানুষের আশঙ্কা কেমন, তারা কিভাবে দেখতে চায়, এই সমস্ত বিষয় নির্ভর করে। এবং ভারতের ইলেকশন কমিশন যখন এই মডেল কন্ডাক্ট অ্যাপ্লাই করে, যদি তারা দেখে যে ইলেকশনের মাঝখানে কোনো একজন প্রার্থী বা কোনো একটা দল নতুন ভাবে একটা কৌশল অবলম্বন করে ক্যাম্পেইন করছে, কিন্তু সেটা ঠিক হচ্ছে না, বাট কোড অফ কন্ডাক্ট নাই, তখন তারা ওইটাকে আবার নতুন করে ইনক্লুড করে, অর্থাৎ তাদের কোড অফ কন্ডাক্টটা একটা লাইভ ডকুমেন্ট। কিন্তু আমাদের দেশে এটা হয় না। আমাদের দেশে যখন চূড়ান্ত হয়ে যায় তখন চূড়ান্ত, তারপরে আর চূড়ান্ত হওয়ার সুযোগ থাকে না। এই কোড অফ কন্ডাক্টের আসল উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে ফেয়ার প্লে। ওই যে আপনারা দেখেন না ফুটবল খেলার সময় সামনে কি আসে, ফেয়ার প্লে, বাচ্চারা কিন্তু ধরে থাকে ফেয়ার প্লে, একটা প্ল্যাকার্ড ধরে থাকে। এই ঠিক কোড অফ কন্ডাক্টের একটাই উদ্দেশ্য, মূল উদ্দেশ্য একটা, ফেয়ার প্লে, অর্থাৎ যাতে পরিবেশটা, পরিস্থিতি নন ভায়োলেন্ট হয়, সহিংসতাবিহীন হয়। তাই এই যে আমি যেটা বললাম, এই উদ্দেশ্য নিয়ে আমাদের যে কোড অফ কন্ডাক্টটা বাংলাদেশে, সেটা 2025 সালে হালনাগাদ করা হয়েছে। এবং এটার কয়েকটা উদ্দেশ্য, একটা হচ্ছে সবার জন্য ফিল্ডটাকে লেভেল করা, মাঠটাকে সমান রাখা, দ্বিতীয় হচ্ছে কেউ যাতে ভায়োলেন্ট হতে না পারে, আর তৃতীয় হচ্ছে নির্বাচনকে শান্তিপূর্ণ করা, সহিংসতাবিহীন করা, পিসফুল রাখা। আমি যদি এটা খুব বড় একটা প্রেজেন্ট মানে কোড অফ কন্ডাক্ট প্রায় 15 পাতা, আমি জাস্ট এটার মূল কয়েকটা বুলেট পয়েন্ট আমাদের সামনে তুলে ধরছি। যেমন ধরেন যে কোনো ব্যক্তি, গোষ্ঠী কিংবা প্রতিষ্ঠানে আপনারা যারা প্রার্থী, তারা কেউ চাঁদা, অনুদান, বরাদ্দ এগুলো দিতে পারবেন না, কিংবা অঙ্গীকারও করতে পারবেন না দেওয়ার জন্য, যে আমি নির্বাচিত হলে এখানে 5 কোটি টাকা দেবো, এটা করবো, এটা করবো, এই ধরনের কোনো অঙ্গীকার করতে পারবেন না। আপনারা পথসভা, জনসভা, সমাবেশ করতে পারবেন, বাট উনি ওনার জনসভায় আরেকজনে হামলা করলো, অ্যাটাক করলো অথবা আটকে দিল, এই কাজটা করা যাবে না, এটা নিষিদ্ধ। এবার আপনারা পোস্টার ব্যবহার করতে পারবেন না, পোস্টারটা সম্পূর্ণ নিষিদ্ধ। তবে লিফলেট, ব্যানার, হ্যান্ডবিল, ফেস্টুন এগুলো ব্যবহার করতে পারবেন, বিলবোর্ড ব্যবহার করতে পারবেন, যদিও এটা নিয়ে নানা রকম প্রশ্ন আছে যে কিভাবে করব। তারপরে যানবাহন ব্যবহারের ক্ষেত্রে আপনারা যান্ত্রিক কোনো যানবাহন ব্যবহার করে শোডাউন করতে পারবেন না। আবার একই সঙ্গে হেলিকপ্টার বা অন্য কোনো আকাশযান ব্যবহার করতে পারবেন না। কিন্তু দলের যিনি প্রধান এবং যিনি সাধারণ সম্পাদক বা এই পদমর্যাদার অধিকারী, ওনারা হেলিকপ্টার ব্যবহার করতে পারবেন। বাট হেলিকপ্টার ব্যবহার করার সময় বা আকাশযান ব্যবহার করার সময় ওখান থেকে কোনো লিফলেট অথবা কোনো রকম হ্যান্ডবিল নিচে ফেলতে পারবেন না। হ্যাঁ, এরকম কিছু বিধিনিষেধ আছে। তারপরে আমি শুরু থেকে যেটা বললাম যে উস্কানিমূলক কোনো বক্তব্য, একজন আরেকজনকে অ্যাটাক করা, উশৃঙ্খল কথাবার্তা বলা, তার চরিত্র হনন করা, এই ধরনের কোনো বক্তব্য প্রদান করা যাবে না। আরেকটা আছে, ধর্মীয় উপাসনায় নির্বাচনী প্রচারণা করা যাবে না। তারপরে এখানে এআই এর কথা আসছে, এখন এবার ফেসবুকে অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় প্রচারণা করা যাবে, এটা নতুন অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু এআই এর কোনো ব্যবহার করা যাবে না। দিস ইজ এ পার্ট অফ কোড অফ কন্ডাক্ট। সো এটা সবাইকে আপনাদেরকে মেনে চলতে হবে। এটা খুব বিস্তারিত, যদি সুযোগ থাকে আমরা হয়তো পরে এক সময় ডিটেল বলবো। আর এটা ভায়োলেট যদি করা হয় তার জন্য শাস্তি আছে। ব্যক্তি পর্যায়ে শাস্তি হচ্ছে 6 মাসের কারাদণ্ড এবং অথবা 1,50,000 টাকা জরিমানা, অথবা দুটি হতে পারে যারা ভায়োলেট করবে। আর দলের ক্ষেত্রে, দল যদি ভায়োলেট করে সেক্ষেত্রে 1,50,000 টাকা জরিমানা করার বিধান আছে। আর একই সঙ্গে ইলেকশন কমিশন যদি সিরিয়াস ভায়োলেশন হয় তাহলে তার প্রার্থিতা বাতিল করতে পারবে।
আরেকটা ব্যাপার আছে, এই বছর নতুন একটা বিধান যুক্ত করা হয়েছে কোড অফ কন্ডাক্টে, সেটা হচ্ছে প্রত্যেক প্রার্থী এবং তার দল এই কোড অফ কন্ডাক্ট যে মেনে চলবে তার জন্য ইলেকশন কমিশনের কাছে অঙ্গীকার করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আমাদের যে নির্বাচন ইতিহাস, শুধু বিধিমালা দিয়ে কিন্তু সুষ্ঠু নির্বাচন অর্থাৎ শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব হয় নাই। অনেক নির্বাচনে প্রচুর মানুষ মারা গেছে, কোড অফ কন্ডাক্ট ছিল বাট মানুষ মারা গেছে, তাই না? এবং নির্বাচন কমিশনও অনেক ক্ষেত্রে মানে পূর্ববর্তী নির্বাচন অনেক ক্ষেত্রে গা ছাড়া একটা ভাব ছিল তাদের মধ্যে। ফলে কি হয়েছে, নির্বাচন গ্রহণযোগ্যতা হারিয়েছে, অনেক মানুষ মারা গেছে। কিন্তু আমি যতটুকু শুনেছি এবং পত্রপত্রিকা দেখেছি যে ইলেকশন কমিশন হয়তো এবার একটা শক্ত অবস্থানে যাবে। কিন্তু আমার মনে হয় যে শুধু শক্ত অবস্থান দিয়ে একটা সহিংসতাবিহীন নির্বাচন সম্ভব হবে না, ভায়োলেন্সবিহীন নির্বাচন সম্ভব হবে না। তাহলে করণীয় কি? কিছু কাজ তো করতে হবে। এবং আমার মনে হয় যেটা এই এখানকার আলোচনায় চলে আসছে, একটা হচ্ছে পলিটিক্যাল হারমোনি, নাম্বার 1। 2 হচ্ছে পিসফুল কোএক্সিস্টেন্স। এই যে আপনারা যারা প্রার্থী আছেন তাদের মধ্যে একটা হারমোনি দরকার, তাদের মধ্যে একটা সুন্দর সমঝোতা, একটা সুন্দর অবস্থান। এটা খুব ইম্পর্টেন্ট যে আপনারা এই আসনের প্রত্যেক মানুষের প্রার্থী। এই যেখানে এতগুলো ভোটার আছে, ঢাকা 6 আসনের ভোটার কত? 5 লাখের মতো, 3 লাখের মতো ভোটার। আপনার এই প্রত্যেক 3 লাখ মানুষের প্রার্থী আপনারা। যদি এইভাবে একটা মেসেজ যায় এবং আপনারা যেই নির্বাচিত হন না কেন ওই 3 লাখ মানুষের জন্য কাজ করবেন, ওই হারওয়েটা যদি আপনারা প্রকাশ করতে পারেন, তাহলে সুষ্ঠু নির্বাচন সম্ভব।